ভয় আমার মধ্যে নেই বলে হয়তো ভূত জিনিসটা আমার কাছে অদ্ভুত। ভৌতিক ঘটনা অনেক শুনেছি, ভুতুরে বাড়ির কথা শুনেছি, ভূতের গল্পও পড়েছি দেশ বিদেশে, কিন্তু এত স্বাদ থাকতেও জীবনে কোনোদিন ভূতের পাল্লায় পড়িনি। এমনকি নিশি ডাক বলে ব্যাপারটার অভিজ্ঞতাও কোনোদিন হয়নি। নিশি ডাক নিয়ে তো কম গপ্পগাছা নেই। কত মানুষের জীবনে নাকি নিশি ডাক শোনার অভিজ্ঞতা হয়েছে। নিশি ডাকে সাড়া দিয়ে ভুতুরে মৃত্যুর কথাও শুনেছি। কিন্তু আমি জানি ব্যাপারটা আসলে একটা রোগ। যারা তথাকথিত নিশি ডাক শুনে বাইরে বেরিয়ে যায়, ঘুম চোখে মাঝরাত্রে বিছানা ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে, ইংরাজিতে তাদের বলে স্লিপ ওয়াকার। এ রোগের চিকিৎসাও আছে। মোট কথা, ভূত যে আসলে মনের বিভ্রম, নিশি ডাক যে এক প্রকার রোগ, এই ধরনের বিজ্ঞানসম্মত ধারণা নিয়েই আমার বয়স বেড়েছে। আমি বন্ধুদের সঙ্গে বাজি ফেলে শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়িতে রাত কাটিয়েছি। মধ্যরাত্রে গঙ্গার ধারে জঙ্গলাকীর্ণ শ্মশান পথে একা একা ঘুরেছি। নির্জন শ্মশানে গিয়ে চিতার পোড়া কাঠ তুলে এনে বন্ধুদের দেখিয়েছি। আমার ভূতের ভয় হয়নি। ভূতের ভয় থাকলে সেদিন রাত দুপুরে আমার মাথার কাছে খোলা জানালা দিয়ে বিমলানন্দবাবুর ডাক শুনে খালি হাতে বাইরে বেরিয়ে আসতাম না। যদিও বিমলানন্দবাবু আমার পরিচিত সজ্জন লোক, তবুও সেদিন রাতের ঝড় বৃষ্টির আবহাওয়ায় বিমলানন্দবাবুর ডাক নিশি ডাকের মতো মনে হওয়া স্বাভাবিক ছিল। চেনা জানা কণ্ঠস্বরেই নাকি ঘুম থেকে নিশি ডেকে নিয়ে যায়। আমারও সবে বিশ্বাস নেই বলেই অগ্রপশ্চাৎ না ভেবে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে যে অভিজ্ঞতা হলো তা আমার জীবনে প্রথম। বলতে গেলে আমার মনোচিত্রের মানচিত্রখানাই বদলে দিয়েছে। সেদিন বাড়ি থেকে 7-8 কিলোমিটার দূর এক আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণ ছিল। রাত হয়ে গিয়েছিল বেশ, দিনকাল ভালো নয়, তাই গায়ে গয়না নিয়ে আমার স্ত্রী সেদিন বাড়ি ফিরতে চাইল না। ছেলেকে নিয়ে বিয়ে বাড়িতে রয়ে গেলেন। আমার নতুন বাড়ি, খালি রাখা চলে না, তাই আমি একা ফিরে এসেছিলাম। রাত তখন 10:30। লোডশেডিং চলছিল, আকাশে মেঘ ডাকছিল আর শনশন বাতাস। বাড়িতে ঢুকতে না ঢুকতে বৃষ্টি আরম্ভ হলো। চিমনি ল্যাম্প জ্বালিয়ে ঘরের জানালা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দমকা বাতাসে ল্যাম্প নিভে গেল। বিছানার সামনে জানালা দিয়ে ধেয়ে আসা বৃষ্টির ঝাপটায় বিছানা ভিজতে না ভিজতে জানালা বন্ধ করে দিলাম। ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজলো। মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন তুমুল বৃষ্টি আর মত্ত হাওয়ার দাপাদাপি। মাথার কাছে বন্ধ জানালাটায় বাতাস মাথা করছে, শব্দ হচ্ছে ঠক 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 ঠক। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। এক সময় টের পেলাম মাথার কাছে জানালাটা খোলা। চোখ ফেরাতে না ফেরাতেই কানে বাজলো পেটানো ঘড়ির শব্দ। 2 বার, মানে রাত 2টো। জানালার দিকে চোখ যেতে টের পেলাম বৃষ্টি ধরেছে, হাওয়া বইছে শনশন। কিন্তু জানালাটা খোলা কেন? আমি তো ছিটকিনি এঁটে বন্ধ করে দিয়েছিলাম। নাকি মাঝে একবার উঠে জানালা খুলে বৃষ্টির খবর নিয়েছিলাম? মনে করতে পারলাম না। মনে পড়ছে জানালা বন্ধ করেছিলাম, কিন্তু খুলল কে? বালিশের নিচে রাখা টর্চটা হাতের মুঠোয় ধরে জ্বালাতে গিয়ে দেখলাম জ্বলছে না, ব্যাটারি ফুরিয়েছে। 2 বার ঝাঁকানি দিতে একটু আলো পেলাম। বিজন বাবু,
একবার বাইরে আসবেন এক্ষুনি। কে? আমি লাফিয়ে উঠে বসে মশারির ভেতর থেকেই টর্চের আলো ফেললাম। টর্চের মরা আলোতেও জানালার দিকে মুখ লাগানো বিমলানন্দ বাবুকে চিনতে আমার অসুবিধা হলো না। আমি বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে নিজের বাড়ি করে এসেছি বছর 2 হলো। বিমলানন্দ বাবুর সঙ্গেই প্রথম আলাপ। পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠেছে। বিমলানন্দ বাবু একজন স্কুল শিক্ষক, কয়েক মাস হলো রিটায়ার করেছেন। তার একটি মাত্র ছেলে, নাম সুবীর। বিমলানন্দ বাবুর স্ত্রী মারা গেছেন বছর 4 হলো। ছেলেটাকে নিয়ে ভদ্রলোক মোটেই শান্তিতে নেই। লেখাপড়া করলো না, আজে বাজে সঙ্গে মিশে ছেলেটা নষ্ট হয়ে গেছে। বিমলানন্দ বাবুর মতো একজন সজ্জন শিক্ষকের এরকম মস্তান ছেলে কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু সবই ভবিতব্য। যাই হোক, এই দুর্যোগের রাত্রে বিমলানন্দ বাবুকে আমার শিয়রের কাছে দেখে আমি যে একটু হতচকিত হয়ে গিয়েছিলাম সে বিষয়ে সন্দেহ নেই। এমনকি অস্বীকার করব না, এই সময় আমার মনে নিশি ডাকের কথাও এসেছিল। বিমলানন্দ বাবুর সঙ্গে সকালবেলাতেই বাজারে দেখা হয়েছিল। অনেক রকম কথাবার্তা হয়েছিল। তাকে বেশ স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু রাত্রে আমার মাথার জানালার কাছে যে বিমলানন্দ বাবুর মুখ দেখেছিলাম তা ছিল আর্ত, বিষণ্ণ। বাইরে আসুন, সব বলছি, দেরি করবেন না। দরজায় তালা দিয়ে আমি বেরিয়ে এলাম। হাত দিয়ে ইশারা করে বিমলানন্দ বাবু বললেন, এদিকে আসুন তাড়াতাড়ি। তার পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি। বিমলানন্দ বাবু বেশ কিছুটা এগিয়ে গেছেন পুকুর পাড়ের রাস্তা ধরে। আরে মশাই, ব্যাপারটা আগে বলবেন তো। আসুন তাড়াতাড়ি, আমার ছেলেটাকে ওরা খুন করার জন্য ধরে নিয়ে গেছে। এ পাড়ায় সব কাপুরুষের বাস। এ সময় ডাকলে কেউ সাড়া দেবে না, তাই আপনার কাছে এলাম। আপনাকে আমি চিনি তো। আমাদের বাড়ি ছাড়িয়ে পুকুর পেরিয়ে গাবতলা বাগানের দিকে ছুটতে ছুটতে কথাগুলো বললেন বিমলানন্দ বাবু। আমি ছুটছি তার পেছন পেছন। খুন করার জন্য তার ছেলেকে কারা ধরে নিয়ে গেছে, অথচ ভদ্রলোক বাইরে বেরিয়ে পাড়া না গিয়ে চুপি চুপি শুধু আমাকে এই রাত দুপুরে কোথায় নিয়ে চললেন? নিশি ডাক ব্যাপারটা আমার মনে এলো, কিন্তু আমার চোখে তো তন্দ্রার লেশ মাত্র নেই। 100% জেগে আছি। সম্পূর্ণ জ্ঞানতই আমি বিমলানন্দ বাবুকে বিপদে সাহায্য করতে চলেছি। নিশি ডাক ফাঁক সব বাজে, ভূতেরাও এমন কাণ্ড করতে পারে না। গাবতলা বাগানের কাছে এসে দেখি তিনি নেই। আশ্চর্য, বিমলানন্দ বাবু চকিতে কোথায় লুকিয়ে পড়লেন? গাবতলা বাগানটার কুখ্যাতি আছে, এক সময় নাকি ওখানে অনেক খুনটুন হয়েছিল। দিনের বেলাতেও কেউ ওই বাগানে ঢোকে না। এমন একটা জায়গার সামনে আমাকে এনে তিনি পালিয়ে গেলেন কেন? কোনো কুমতলব নেই তো? কার মনে যে কি আছে বলা যায় না। আমি নিজেকে ঠিক নিরাপদ মনে করতে পারছিলাম না। ঘরে ফিরে যাবার জন্য মনস্থির করলাম, এবং তার আগে একবার আমি বিমলানন্দ বাবুর নাম ধরে জোরে ডাকলাম, বিমলানন্দ বাবু, বিমলানন্দ বাবু, বিমলানন্দ বাবু, বিমলানন্দ বাবু। তার কোনো সাড়া পেলাম না। কিন্তু আমার ডাকের সঙ্গে সঙ্গে বাগানের ভেতর থেকে দুর্দার শব্দে কাদের যেন ছুটে চলে যাবার শব্দ পেলাম। কে, কারা পালায়? এ কথা বলতে বলতে আমি বাগানের ভেতর ছুটে যাই। আবঝা আলোতে দেখি একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা লোক। চারদিকটা একবার দেখে নিলাম। বাগানের এক প্রান্ত থেকে একদল শিয়াল ডেকে উঠল, অপর প্রান্ত থেকে আর এক দল শিয়াল যেন বলল,
কিন্তু আসল ব্যাপারটা যে কি হলো আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। বিমলানন্দ বাবুকে কি দুর্বৃত্তরা গাছের সঙ্গে বেঁধে রেখেছে? নিজের প্রাণ বিপন্ন ভেবেও আমি পিছু হটলাম না। কিছু কিছু ক্ষেত্রে ভয় পেলেই বিপদ ঘনিয়ে আসে। এই অবস্থায় সাহসেরই জয় হয়। আমি আর একটু এগিয়ে গিয়ে দেখলাম গাছের সঙ্গে বাঁধা লোকটার মুখ ও কাপড় দিয়ে বাঁধা। মুখের কাপড় খুলে দিয়ে চিনতে পারলাম বিমলানন্দ বাবুর ছেলে সুবীর। তার তখন জ্ঞান নেই মনে হলো। দড়ির বাঁধন খুলে দিতেই সে মাটিতে পড়ে গেল। যারা সুবীরকে ধরে এনেছিল তারা হয়তো আচমকা আমার গলার আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। দুর্বৃত্তরাও অবস্থা বিশেষে ভয় পায়। তবু তারা আমাকে অনুসরণ করছে কিনা, আততায়ীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে কিনা, এসব চিন্তা চকিতে আমার মনে এসেছিল। আমি বিমলানন্দ বাবুকে কাছাকাছি দেখতে না পেয়ে সুবীরকে পাঁজা কোলা করে ওদের বাড়ি নিয়ে এলাম। বাড়ির কাছাকাছি এসে দেখি ওদের দরজাটা একটু ফাঁক, ভেতরে অন্ধকার। সুবীরকে দরজার সামনে নামিয়ে দিলাম। তার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু কাঁপছে। সে বলল, আমাকে খতম করতে এসে বাবাকে ওরা মেরে ফেললো, আমি এর বদলা নেব বলে খুব জোরে চিৎকার করে উঠল সুবীর। সুবীরের ওই চিৎকার শুনে কাছাকাছি বাড়ির জানালা ফাঁক হলো, আলো জ্বলল। দু চারজন বেরিয়েও এলো। সুবীর তখন ডুকরে ডুকরে কাঁদছে। আমি বললাম, তোমার বাবার কিছু হয়নি, তুমি কেঁদো না। তোমার বাবাই তো আমাকে ঘুম থেকে ডেকে তুলে আনলেন। তিনি আমাকে ডেকে না আনলে ওদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারতাম না। বিস্ময় আর আতঙ্ক ভরা চোখে সুবীর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমাকে বাগানে পৌঁছে দিয়েই তোমার বাবা হয়তো খুনিদের ভয়ে লুকিয়ে পড়েছেন। তিনি নিশ্চয়ই আসবেন। তুমি এখন ভেতরে চলো। সুবীর যাবে কি, সে উঠতেই পারছে না, ওর মাথা টলছে। সুবীর আর কিছু বলতে পারে না, অজ্ঞান হয়ে যায়। আমার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। মনের মধ্যে বিমলানন্দ বাবুর রহস্যটা জট পাকিয়ে যাচ্ছিল। সেই সময় পাড়ার একজন বলল, এখনই পুলিশে খবর দেওয়া দরকার। আপনারাই বলুন, বিমলানন্দ বাবু না ডেকে নিয়ে এলে আমি রাত দুটোয় গাবতলা বাগানে যাব কি করতে? সুবীরের কথা কিছু বোঝা যাচ্ছে না। বিজনবাবু বলছেন যে কিছুক্ষণ আগে বিমলানন্দ বাবুই তাকে ডেকে এনেছেন। আরে ঠিক আছে, ওসব কথা থাক, আপনি ঘরে ঢুকে আলোটা জেলে একবার দেখুন না। আমি বারান্দা দিয়ে হেঁটে ঘরে গেলাম। চৌকাঠের কাছে কি পড়েছিল ধাক্কা খেয়ে পড়তে পড়তে সামলে নিলাম। আলো জ্বালিয়ে দেখি চাপ চাপ রক্তে ঘর ভেসে যাচ্ছে। তার মধ্যে বিমলানন্দ বাবুর মৃতদেহ পড়ে আছে। পরনে তার সেই লুঙ্গি আর গেঞ্জি। সুবীরের কথাই ঠিক, কিন্তু আমার ঘরের জানালা খুলে আমাকে গাবতলা বাগানে ডেকে নিয়ে গেল কে? মেসমশাই, আমাদের একটা গল্প শোনান না, ভূতের গল্প। কিন্তু তোরা ভূতের গল্প শুনবি? না না, তোরা ভয় পাবি, ভূতের গল্প শুনতে হবে না। মেসমশাই, আপনার ডাক্তারি জীবনের সেই বাতাসপুরের ঘটনাটা বলুন না। তোরা ভয় পাবি না তো? না না মেসমশাই, আমরা ভয় পাবো না। তবে শোন, সেবার কলেরার মোড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাবার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। তখন শ্রাবণ মাস, সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলেছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে? বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না।
তাই আবার জিজ্ঞেস করলাম। কে ডাকে? আমি সনাতন, একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। সনাতন বাতাসপুর থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে, কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারোর অসুখ করলো? এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি, কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার এই একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে মুখ ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারের ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। আশাউড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে, সেই খালের ধারে এসে থামলাম আমি। সেইখানে একটা পিটুলি গাছের গুঁড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অবলকা সাঁকো পার হয়েও ওপারে গেলাম। খালের দুপাশে কালকাসুন্দেও বেড়াকলমির ঝোপ। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুবরে কেঁদে উঠল। গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা, যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠলো কি করে? এমন সময় অপ্রত্যাশিত ভাবে সনাতনের দেখা না পেলে হাট ফেলি করে ফেলতাম। সনাতন একটা হ্যারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন করছে? আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন। ওসবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্না শুনতে পাবেন এবার থেকে। সারা গাঁ উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না।
দেখলাম শুধু হ্যারিকেনটাই মাঠের ওপর দিয়ে ভেসে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়, আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম। এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, সনাতন, সনাতন। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। কে, ডাক্তার বাবু নাকি? হ্যাঁ, সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলে আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে তো অবাক। সকলে বিস্মিত হয়ে বললে, সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে বয়ে আনলো সে। সে কি? এই তো সন্ধ্যার সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম, কিন্তু না, আমার এ চেষ্টাও বৃথা হলো। ঘন্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সে রাত্রিটা ওই গ্রামের একজনদের বাড়ি কাটালাম আমি। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই।